আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে। এ সময় তিনি জানান, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে অশান্ত করতে যারা তৎপর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যে মন্তব্য করেছেন তা ছিল কেবল তাত্ত্বিক আলোচনা। আগামী নির্বাচনের আগে তো নয়, অদূর ভবিষ্যতেও এমন কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। খাগড়াছড়িতে স্থগিত হয়েছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরছে জনজীবন। সকাল থেকে কিছু দূরপাল্লার গাড়ি ছেড়ে গেলেও পুরোপুরি চলাচল শুরু হয়নি। তবে শহরের দোকানপাট খুলছে, রাস্তায় বাড়ছে যানবাহন ও মানুষের উপস্থিতি। যুগ্ম ছাত্র জনতা সংগঠনটি ফেসবুকে জানায়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আগামী 5 অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে জেলায় এখনো বহাল রয়েছে 144 ধারা। সেনা, বিজিবি ও পুলিশের টহলে নিরাপত্তা জোরদার রয়েছে। সাম্প্রতিক সহিংসতায় 3 জন নিহত ও বহু দোকানপাট অগ্নিসংযোগের ঘটনার তদন্তে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। ওসি আব্দুল বাতের মৃধা জানিয়েছেন, জনজীবন স্বাভাবিক হচ্ছে, কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে পূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল, তবে তারা সফল হতে পারেনি। পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা না যায় সে চেষ্টায় এসব ঘটনার পেছনে বাইরের ইন্ধন আছে বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা হলো তাদের একটা দাবি, যা সবসময় এই দাবি তারা করে। বৌদ্ধদের বিজয় উৎসব আছে, সেটাও যাতে ভালোভাবে না হতে পারে এই জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় কিছু সন্ত্রাসী আছে যারা এই সব দাবি করতেই থাকে। সবসময় দেখবেন, গতবারও দেখবেন এই টাইমই কিন্তু এরা করে, এই পূজাটা যেন ভালোভাবে না হতে পারে। তারপরে তাদের একটা বৌদ্ধদের একটা বিজয় উৎসব আছে, যেন ভালোভাবে না হতে পারে। এই জন্য পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় আমাদের কিছু সন্ত্রাসী যারা আছে এইটা করতে থাকে। সাম্প্রতিক অস্থিরতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই দুর্গাপূজার সময় দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। সকালে রাজধানীর পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শিমুল খানের রিপোর্ট। রাজধানীর পল্টনে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাতে মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে। হাসিনার পতন মানতে না পেরে তাই পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য, তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন, এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন, এদেরকে ধনী করবেন। ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন। কোনো একটি দেশ চেয়েছে
হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবীণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। কোনো অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার। যুক্তরাষ্ট্র সফরকালে একটি সাক্ষাৎকারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর AZM জাহিদ। কোনো অবস্থাতেই ভয়ে ভীত হলে 5ই আগস্ট উনি পালাতেন না। শিমুল খান, মাই টিভি, ঢাকা। তাহলে মাঠে থেকে জামাত ইসলামের আমিরের সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ওয়েক্স। সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শাপলা চত্বর গণহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, অতীতে ধর্ম, বিশ্বাস ও পোশাকের কারণে অনেকে হয়রানির শিকার হয়েছে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তিপনা বন্ধ করতে হবে। ঢাকা আলিয়া মাদ্রাসার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইলিয়াস মাতবরের রিপোর্টে। রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা ই আলিয়া ঢাকার 246তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন 2 উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দেশে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখতে হবে। আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি পছন্দ করি না। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট মারা গেল, অভিভাবক বলছে 2 বছর আগে একটা তাজা প্রাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য দিয়ে গেলাম, আজকে কফিনে করে তার লাশ নিয়ে যাচ্ছি। এই দুঃখ, এই বেদনা প্রকাশের ভাষা নাই। আমরা কোনোদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই নৈরাজ্য চাই না। শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং সমাজে প্রতিষ্ঠিত যারা বুদ্ধিজীবী যারা মনে করেন যে তাদের একটা বড় রকমের ভূমিকা আছে, তারা কিন্তু একটা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। এর দায় দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যুগোপযোগী করার নানা উদ্যোগের কথা জানান উপদেষ্টারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পূজা অর্চনা ও ভক্তি নিয়ে একই সঙ্গে উৎসব ও বেদনার আবহে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী। মহানবমীতে দেবীর বিদায়ের ক্ষণ গণনা শুরু হয়। বৃহস্পতিবার দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। পেছনে ফেলে যাবেন ভক্তদের 4 দিনের আনন্দ উল্লাস আর বিজয়ার অশ্রু। তাই মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। এস.এম. আরিফের রিপোর্ট। মহানবমী সনাতন ধর্মমতে এদিন পুণ্যতিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে বিশ্বে শুভ শক্তির প্রকাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা। এই তিথি শুরু হয় সন্ধি পূজার মধ্য দিয়ে। তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা, এরপর মহানবমীর বিহিত পূজা। 108টি দ্রব্য ও যজ্ঞের মধ্য দিয়ে করা হয় এই পূজা। পূজা শেষে অনুষ্ঠিত হয় আরতি এবং অঞ্জলি নিবেদন।
আমার কাছে এটাই প্রার্থনা থাকবে, মা যেন আগামী বছর আবারও আসেন, আমরা যেন সুস্থ থাকি, আবারও আনন্দঘন পরিবেশে মার পুজো করতে পারি। আমরা যেন সুখে শান্তিতে বাংলাদেশে থাকতে পারি, আমাদের মধ্যে সম্প্রীতি বজায় থাকে, আমরা যেন অসুরের কবল থেকে রক্ষা পাই। দুর্গাপূজার অন্তিম দিন বলা হয় মহানবমীর দিনটিকে, তাই এদিন দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়ার সময়। শেষ পুজো, আবার আগামী দিন আমাদের বিজয়া দশমী, সেই ক্ষেত্রে আমরা আজকে মানে খুশির সাথে একটু একটু খারাপ লাগা, আবার বিদায়টাও আসলে খুব কষ্টের, তা না যে আগামী বছর মা আবার আসবে। সার্বিকভাবে আমরা মায়ের কাছে প্রার্থনা জানাই যে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি আছে, আমাদের যে ষড়ঋপু আছে, এই ঋপুগুলো দূরীভূত করা। মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। সনাতন ধর্মগুরুরা জানান, বিভিন্ন পূজার মাধ্যমে দেবীর কাছে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। এই যে পূজাটা করি, সেই পূজাটার মধ্যে সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে, যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। পরে নবমী নিশি না হইয়েরও শেষ, ভক্তকুলের এমন আকুতি থাকলেও মহানবমীর মধ্য দিয়ে বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক দেশ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল দাসপাড়া পূজা মণ্ডপে আছেন সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। দুর্গাপূজার তো বিদায় ঘণ্টা বাজছে, তো এই মুহূর্তের আয়োজন আপনি কেমন দেখছেন এখানে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ফৌজিয়া আপনাকে। আসলে আজকে সারাদিনের যে খবরটি আমরা বলছিলাম তার ধারাবাহিকতা বলতে চাই, আজ যে দুর্গাপূজার নবমী চলছে, এই নবমীর একেবারেই শেষ প্রান্তে রয়েছেন এবং আগামীকাল দশমীর পরেই আসলে দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে এই পূজা আনুষ্ঠানিকতা শেষ হবে, অর্থাৎ মা দুর্গা চলে যাবেন কৈলাসে তার স্বামীর বাড়িতে। আমরা আজকের এই দিনের আয়োজন সম্পর্কে একটু জানতে চাই এখানকার আয়োজক যারা রয়েছেন, যে আসলে আমরা জানি যে নবমী প্রায় একেবারেই শেষ তিথির মধ্যে রয়েছে, দশমী সকাল হলেই দশমী, সেই দশমীর মধ্য দিয়ে আসলে দুর্গাকে বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে আপনাদের আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্যে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? আসলে আমরা গত 28 তারিখ থেকে ষষ্ঠীর মাধ্যমে আমাদের এই পূজা শুরু হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পেরিয়ে আজকে আমরা নবমী শেষ করলাম। তো আজকে আমাদের যে আনুষ্ঠানিকতা ছিল, পূজা পার্বণ মোটামুটি শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। তো আগামীতে আমাদের কালকে সকাল 10টা থেকে ওই শঙ্খধ্বনি কি বলে সিঁদুর উৎসব আছে, সিঁদুর খেলা আছে। তো সিঁদুর খেলা শেষ হলে আমরা পরবর্তীতে বিকাল 5টা, 5:30 অথবা সর্বোচ্চ 6টার মধ্যে আমরা ঠাকুর বিসর্জনের জন্য চলে যাব। তবে এই বছর আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে এবং খুব সুন্দর ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সরকার বা প্রশাসন সবার সার্বিক সহযোগিতা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই এবারের শারদীয় দুর্গোৎসব খুব সফলভাবে পালিত করতে পেরেছে। আরেকটি বিষয়, যে যেহেতু কালকেই বিসর্জন দিয়ে যাবেন, দুর্গা চলে যাবেন তার স্বামীর কাছে, তো ভক্ত হিসেবে আপনাদের কেমন লাগছে? ভক্ত হিসাবে এটা মানে অনেক কষ্টের ব্যাপার। অরিজিনালি তো পূজাটা শুরুর আগ পর্যন্ত সবারই অক্লান্ত পরিশ্রম থাকে। তো বাকি যে 5 দিন আছে, 4 দিন অলরেডি আজকে চলে যাচ্ছে, এটা অরিজিনালি অনেক কষ্টের ব্যাপার। মানে এত কষ্ট মাকে অনেক কষ্ট করে বছরে একবার পাই, এরপরে আবার মাকে কালকে বিসর্জন দিয়ে আবার স্বামীর বাড়ি পাঠাচ্ছি, আবার ভবিষ্যতে মাকে আবার 1 বছর পরে পাবে, এটা অনেক কষ্টের ব্যাপার। এই দিয়ে আসলে যারা পূজার সাথে সার্বক্ষণিক যুক্ত থাকে বা যারা এটার অংশীদার থাকে তারাই এই কষ্টটা বোঝে। তো আমাদের কাছে অবশ্যই কষ্টের, এবং আগামীতে যাতে মা দুর্গাকে আমরা আবার স্বামীর বাড়ি থেকে আমরা যাতে আবার আমাদের লোকালয় বা আমাদের এখানে আসতে পারি, এর জন্য সবার আশীর্বাদ বা সহযোগিতা বা দোয়া চাই। ধন্যবাদ আপনাকে। আসলে ফৌজিয়া শুনছিলেন যে মাকে, তাদের মা দুর্গাকে আগামীকালকে বিদায় দিবেন, সেই কষ্টের যে বিদায় ঘণ্টা কিন্তু তাদের হৃদয়কে কাঁদিয়ে যাচ্ছেন, অর্থাৎ আগামী আরও 1 বছর অপেক্ষা করতে হবে আবার দুর্গার আগমনকে কেন্দ্র করে। এবারে সার্বিক বিষয় যদি একটু বলি, সার্বিক বিষয় ছিল অত্যন্ত সুশৃঙ্খল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, কোথাও কোনো বিশৃঙ্খলতার
ঘটনা ঘটেনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুজো, আমি এখন যে হাতিরঝিল পূজা মণ্ডপটিতে রয়েছে, দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষ অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের যে প্রচণ্ড ভিড় রয়েছে, অর্থাৎ প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই পূজা পার্বণে অংশ নিচ্ছেন এবং মাকে বিদায় জানাতে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমি বলবো যে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এবারের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকালকে দুর্গা বিসর্জনের মধ্য দিয়েই সেই পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। ফৌজিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর হাতিরঝিল দাসপাড়া পূজা মণ্ডপ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হাসান। রাজধানীতে প্রতিমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে বনানী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি আরও বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মণ্ডপগুলোতে উৎসবমুখরভাবে পূজার আনুষ্ঠানিকতা চলছে। যারা সাঁতার জানেন না তাদেরকে বিসর্জনের সময় নদীতে না নামার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। যারা সাঁতার জানে না, আমার মনে হয় তাদের এই নৌকায় না ওঠা ভালো, কারণ যে কোনো দুর্ঘটনা হতে পারে। তার বাইরেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে ওই যে লাইফ জ্যাকেট, যারা সাঁতার জানে তারাও যেন লাইফ জ্যাকেট এবং ওই যে রিংগুলো নিয়ে সাঁতার রাখে, যাতে কোনো বিপদ আপদ কিছু হলে তারা ওগুলোর জন্য ব্যবহার করতে পারে। দর্শক, রংপুর থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুরে পূজার শেষ মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আর এছাড়া কাল তো বিসর্জন, তার প্রস্তুতি বা আপনি কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন। জি ফৌজিয়া, যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে শারদীয় দুর্গোৎসবের যে মহানবমী, সেটি কিন্তু সকাল থেকে যে আনুষ্ঠানিকতা পূজার সেটি কিন্তু আমরা উৎসবমুখর পরিবেশে রংপুর সহ এবং রংপুরের যে প্রত্যেকটি উপজেলায় আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে যে আয়োজন সেটি কিন্তু কোনো কমতি ছিল না এবং প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে যে আনন্দ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেহেতু আজকে নবমীর দিন, সেই ক্ষেত্রে কিন্তু আজকে দেবী দুর্গাকে শেষ মুহূর্তে দেখার যে দিনক্ষণ সেটি কিন্তু আজকে, কিন্তু আগামীকালকে বিজয় দশমীর মধ্য দিয়ে যে শেষ, অর্থাৎ এই শারদীয় দুর্গোৎসবের যে শেষ অংশ সেটি কিন্তু সমাপ্ত হবে এবারের মতো করে। তবে এবারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় আমরা দেখেছি যে সব জায়গাগুলোতেই নিরাপত্তা নিশ্চিতভাবেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং বিশেষ করে জানিয়ে রাখি যে নানা ধর্মাবলম্বীর মানুষরাও কিন্তু সেখানে যোগ দিয়েছেন। এবং পাশাপাশি আমরা একটু কথা বলতে চাই যে আপনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনি বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করলেন, কেমন দেখলেন পূজার পরিবেশ, এমন এবার কেমন ছিল? জি ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি পীরগঞ্জ উপজেলা শাখা এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমরা জাতীয় নাগরিক পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে পীরগঞ্জের যে 96টা পয়েন্টে আপনার পূজা উদযাপন হচ্ছে, আমরা সবগুলোতেই পরিদর্শন করার চেষ্টা করতেছি এবং পীরগঞ্জে এবার আমাদের খুব ভালো পরিবেশেই পূজা উদযাপন হচ্ছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন যে আসলেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে যুব শক্তির যে কেন্দ্রীয় সংগঠন মাসুম বিল্লাহ যেটি বলছিলেন যে এবারে উৎসবমুখর পরিবেশে কিন্তু রংপুরের পীরগঞ্জ এই মুহূর্তে যেহেতু রয়েছে ভ্যান্ডাবাড়ি এলাকায়, সেখানে কিন্তু মহানবমীর যে আনুষ্ঠানিকতা বিচিত্র অনুষ্ঠান কিন্তু এখন চলছে। এবং ফৌজিয়া, যে জানিয়ে রাখি যে আসলেই উৎসবমুখর পরিবেশে কিন্তু এবারে যে শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু সবার মাঝে, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কিন্তু এবারে যে উৎসবের আমেজ সেটি কিন্তু প্রত্যেকটি মন্দিরে ছড়িয়ে পড়ছে। আগামীকালকে বিসর্জনের মধ্য দিয়ে যে বিজয় দশমীর মধ্য দিয়ে যে এবারে শারদীয় দুর্গোৎসব সেটি শেষ হবে। এই ছিল ফৌজিয়া রংপুর থেকে আজকের মহানবমীর সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, সবচেয়ে ভালো হতো পূজা, ঈদের নামাজ বা বড়দিন যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারা ছাড়া করা যেত, সেটি হতো আমাদের পূর্ণাঙ্গ আনন্দ। সেদিন হয়তো আসবে যেদিন ধর্মীয় উৎসবগুলো কোনো পাহারা ছাড়া উদযাপন করা যাবে। বিকেল নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক আরও বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের দুর্গাপূজা উৎসব মুখর হয়েছে। আমরা আশা করি
যে এবারের উৎসবটি কালকে বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হবে। এই পর্যন্ত যেভাবে চলেছে আমরা সন্তুষ্ট। মোটামুটি সারা দেশে 33,000-এর উপরে পূজা মণ্ডপ ছিল। আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একটা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপনা করাটা অশোভন ও অসম্মানজনক। ভারতে দুর্গাপূজার প্রধান উপদেষ্টার প্রতিকৃতি দিয়ে অসুরের মূর্তি বানানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা, অসুর তো ডেভিল, অসুর তো শয়তান, তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক। আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। উপজেলার পালপাড়া শ্রী শ্রী সার্বজনীন গৌর হরি মন্দিরে সাংবাদিকদের ব্রিফ করেন আনসার মহাপরিচালক। এ সময় তিনি বলেন, উপজেলায় মোট 138টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজা নির্বিঘ্নে শেষ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেটা হলো আমাদের নির্বাচন। সেই নির্বাচনের প্রক্রিয়ায় আপনারা ধৈর্যের সাথে এবং খুবই সংঘবদ্ধভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে এই আনন্দমুখর যে ভূমিকা, সেই ভূমিকাটা যেন আমরা পাই, সেই পরিবেশটা যেন আমরা পাই। আমরা আনসার বিটিভির সদস্যরা আপনাদের পাশে আগেও ছিলাম, ইনশাল্লাহ তখনও থাকবো। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 200। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে 104 জন পুরুষ ও 96 জন নারী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 490 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 142 জন, বরিশাল বিভাগে 138 জন, ঢাকা বিভাগে 100 জন, চট্টগ্রাম বিভাগে 60 জন, ময়মনসিংহ বিভাগে 28 জন ও রংপুর বিভাগে 22 জন ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে 47,832 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতভর বৃষ্টিপাতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে দিনভর ছিল জলাবদ্ধতা। বৃষ্টিস্নাত শীতল রাতে স্বস্তির ঘুমের পর সকালে সড়কে নেমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। জলাবদ্ধতার সেই চিরচেনা দুর্ভোগ স্বস্তি কেড়ে নেয় পথচারীদের। জলাবদ্ধতার ফলে সড়কে চলতে গিয়ে বিকল হয়ে পড়ে বেশ কিছু যানবাহন। অল্প যানবাহন থাকা সত্ত্বেও তৈরি হয় যানজট। শিমুল খানের রিপোর্ট। রাজধানী ঢাকায় বৃষ্টি মানেই অচলা অবস্থা। সামান্য বৃষ্টিতেই নগরের রাস্তাঘাট তলিয়ে যায় পানির নিচে। তবে এবারের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। রাজধানীর শেওড়াপাড়া, কচুক্ষেত, জুরাইন, গ্যান্ডারিয়া, মুগদা, মেরাদিয়া, খিলগাঁও, আরামবাগ, মতিঝিল, নিউ মার্কেট ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। গতকালকে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দিয়ে সকালে এসে দেখে দোকানদাররা দোকানের ভিতরে পর্যন্ত আঁঠু পানি, মালটাল সব নষ্ট হয়ে গেছে। তারপরে লোকজনের চলাফেরায় সমস্যা হয়, দোকানপাট খুলতে সমস্যা। পূজার ছুটি থাকায় রাস্তাঘাটে যানজট কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে কর্মক্ষেত্রে কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বিপাকে পড়েন অনেকেই। খালি পায়ে ভ্যানে করে চলতেও দেখা যায় যাত্রীদের। যাতায়াত সমস্যা, চলাফেরার সমস্যা। তারপরে মনে করেন আমরা একটাকে যাবো, এটা যাইতে পারতেছি না। এখানে এই যে মনে করেন অল্প একটু পানির জন্য আমাদের যাতায়াত অনেক ক্ষতি হয়। আমরা নিউ মার্কেট যেতে পারি না, কোমর পর্যন্ত পানি, ডেঙ্গু হয়, চিকনগুনিয়া হয়, আমার বিভিন্ন রোগ হয়েছে। এটার প্রতিকার একমাত্র সরকারই করতে পারে। পরিকল্পনাভাবে যদি ড্রেনগুলি পরিষ্কার করে আর সরকার যদি পলিথিন কারখানা বন্ধ করলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে এগুলো বন্ধ হয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে গত ২৪ ঘন্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। আজ সকাল ৭টার পরবর্তী সময়ে ঢাকাসহ আশপাশে বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শারদীয় পূজায় রেমি গ্রুপের আবেশ চায়ের ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ভোক্তাদেরকে প্রিয়জনের সাথে আনন্দ ঘন সময় ভাগাভাগি করার পাশাপাশি একটি চায়ের কাপের মাধ্যমে পূজার উষ্ণতা পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেমি গ্রুপের কর্মকর্তাবৃন্দ।